এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের অংশটা। এই হচ্ছে ফোর্ট কোচির আশপাশের ফেমাস জিউ টাউন। আর এই মেট্রো স্টেশনের মধ্যে দিয়েই কিন্তু লুলু মলের এন্ট্রি। এটা একটা দারুণ ব্যাপার। মলটার সব থেকে যেটা জনপ্রিয় জায়গা সেটা হচ্ছে এই লুলুর হাইপার মার্কেট। কোচি এয়ারপোর্টে সমস্ত ফর্মালিটি আমাদের মিটে গেল। আজকে সকাল 8:20-তে আমাদের প্রথম ফ্লাইট। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম আর আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ট্রাভেল ব্লগ দেখবার জন্য। আজকের এই যে পর্ব, এটা আমার কেরালা ট্রাভেল সিরিজের লাস্ট এপিসোড। আমি এর আগের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার ভার্কালা ভ্রমণের অভিজ্ঞতা। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটার যা রেসপন্স পেয়েছি তাতে এটুকু আন্দাজ করতেই পারি আপনাদের বোধহয় গোটা কেরালা ট্রাভেল সিরিজের যে কটা পর্ব ছিল তার মধ্যে এই ভার্কালার ব্লগটাই বোধহয় সব থেকে ভালো লেগেছে ওয়ায়নাডের পরে। আজকের এই নতুন ব্লগটায় প্রথমেই আপনাদের সঙ্গে এই প্রথম 10-15 মিনিটে শেয়ার করব আমার বাকি থেকে যাওয়া কিছু কেরালা ভ্রমণের অভিজ্ঞতা। আমরা যেদিন ফিরি সেই দিন আমরা কিন্তু কোচির এয়ারপোর্ট হয়ে ফিরি। আর ন্যাচারালি সেজন্য আমাদের কোচির কাছে এসে একদিন রাত্রিবাস করতে হয় এবং আমরা কোচি শহরে এসে ফোর্ট কোচিতে যাই, যেটা আমার কোচির আশপাশে দেখবার জায়গাগুলোর মধ্যে ভীষণ একটা প্রিয় জায়গা। সেই ফোর্ট কোচিতে আমাদের ঘোরার সামান্য অভিজ্ঞতা এবং ইন্ডিয়ার ওয়ান অফ দি লার্জেস্ট শপিং মল, দি লার্জেস্ট শপিং মল নয়, ওয়ান অফ দি লার্জেস্ট শপিং মল, সেই লুলু শপিং মলের ভিতরে আমাদের যাওয়ার অভিজ্ঞতা এবং সেখানে আমাদের কেনাকাটির টুকটাক অভিজ্ঞতা শেয়ার করব আজকের এই ব্লগে। আজকের এই ব্লগটা কিন্তু শুধু এইটুকু দেখানোর জন্য নয়। আজকের এই ব্লগটায় আমার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা অনেকেই দেখেছি এই লাস্ট 5-6টা পর্ব যারা দেখেছেন, ধারাবাহিকভাবে আমার এই সিরিজটা ফলো করেছেন, তারা বারবার বলেছিলেন একটা এমন যদি কোনো ট্রাভেল গাইড বানাতে পারো যেখানে সমস্ত ইনফরমেশন এক জায়গায় কম্পাইল করা থাকবে, একটা খরচের আন্দাজ পাওয়া যাবে, ডে ওয়াইজ কোথা থেকে শুরু করে কোথায় শেষ করা যায় এরকম একটা গাইড থাকবে, সেটা বানানো কিন্তু আজকে আমার লক্ষ্য। তাহলে চলুন আর কথা বাড়াবো না, শুরুতেই প্রথম 10-15 মিনিট আমার কেরালা ভ্রমণের বাকি থেকে যাওয়া যে ছোট্ট অভিজ্ঞতাগুলো সেগুলো শেয়ার করে নি। তারপর শেষটা অবশ্যই দেখতে ভুলবেন না, কারণ লাস্ট 10-15 মিনিটে কিন্তু আমি গোটা কেরালা আপনাদের যদি ট্রাভেল প্ল্যান থাকে আগামী দিনে সেটা কিভাবে সাজালে সুবিধা হয় ট্রেনে বা ফ্লাইটে, সেটা সমস্তটা শেয়ার করব। ভার্কালায় আমরা যে দুদিন সময় কাটিয়েছিলাম তা আমার এই গোটা কেরালা ট্রিপের সব থেকে ভালো মেমোরিগুলোর মধ্যে একটা। এত সুন্দর, এত নিরিবিলি একটা সমুদ্র সৈকত অনেক দিন পর আমরা দুজন উপভোগ করেছিলাম। ভার্কালার সব কিছুই স্পেশাল। এখানের ক্যাফে বলুন, এখানের ওভারঅল যে নর্থ ক্লিফের মার্কেট এরিয়াটা, কিংবা সানসেটের সময় আশপাশের যে পরিবেশ হয়, এই সব মিলিয়ে আমি যতদিন বেঁচে থাকবো ভার্কালায় গ্যাদার করা এই সমস্ত মুহূর্তগুলো আমি সারা জীবন চেরিশ করতে থাকবো। বাট কথাতে তো বলেই যে সমস্ত ভালো জিনিসের একটা ইতি থাকে। আমরাও ব্যাগ ভর্তি মেমোরি নিয়ে ভার্কালাকে বিদায় জানিয়ে সেদিনকে রওনা হয়েছিলাম আরেকটি খুব ইম্পর্ট্যান্ট ডেস্টিনেশন কোচির উদ্দেশ্যে। ভার্কালাতে আমাদের হোটেল এলিক্সার ক্লিফের ভিলা লুকাতে চেক আউট করে আমরা একটি অটো নিয়ে রওনা হই ভার্কালা শিবাগিরি স্টেশনের উদ্দেশ্যে। ভার্কালায় আমাদের যে সাউথ ক্লিফে প্রপার্টি ছিল সেখান থেকে অটোতে ভার্কালা শিবাগিরি স্টেশন অবধি গাড়ি ভাড়া পড়ে 100 টাকা এবং সময় নেয় এই 10 মিনিট মতো। ভার্কালা স্টেশন, ভার্কালা শিবাগিরি, এইখানের টোটাল প্ল্যাটফর্মে যা লোক আছে, বিরাটিতে 1 নম্বরের শেডের নিচে তার থেকে বেশি লোক থাকে। এই জন্যই স্টেশনগুলো পরিষ্কার, খালি। এখানে ভিতরে প্রচুর দোকানপালা আছে, ক্লোক রুম আছে, বাথরুম আছে, সব মিলিয়ে একটা ভালো পরিষ্কার স্টেশন আর কি। আমাদের সেদিন ট্রেন যাত্রাটি ছিল 12625 কেরালা সুপারফাস্ট এক্সপ্রেসে, যা থিরুভানান্থপুরম সেন্ট্রাল থেকে ছেড়ে দুরাত্রি পরে দিল্লিতে গিয়ে পৌঁছয়। এই ট্রেনটা ভার্কালা শিবাগিরিতে প্রজেক্টেড টাইম ছিল 12:54 এবং রাইট অন টাইম এসে পৌঁছয়। ভার্কালা শিবাগিরি থেকে আমাদের যেটা গন্তব্য এরেনাকুলাম টাউন, সেখানে পৌঁছানোর টাইম ছিল বিকেল 4:05 নাগাদ। আর সেদিনকে আমাদের এই ছোট্ট যাত্রাটি আমরা করেছিলাম থার্ড ইকোনমি কোচে। আমার লাইফে এই প্রথম থার্ড ইকোনমি কোচে। ইকোনমি কোচগুলোর কন্ডিশন খুব ফ্রেশ। একটাই তফাৎ হচ্ছে এখানে সিটগুলো একটু ছোট হয়। খুব বেশি যে থার্ড এসির সঙ্গে দামের তফাৎ তা নয়। আমি আগে একটা ভাবতাম যে থার্ড ইকোনমি মানে বোধহয় এই সাইডের সিটগুলোয় 3টে সিট থাকে, ব্যাপারটা সেরকম নয়। এখানে কম্পার্টমেন্টটার উইডথটা বোধহয় একই থাকে,
তার মধ্যে বেশি সিট ওনারা ইনকর্পোরেট করে দেয়। কালা শিবাগিরি থেকে এই ট্রেনটা ছেড়ে এটা দিল্লি পৌঁছয় অন ইটস 3rd ডে অফ দ্য জার্নি। ভাবুন, 2 রাত্রি ট্রেনে কাটাতে হবে যারা এটাই দিল্লি যাচ্ছে। আর আমাদের গন্তব্য আলুভায়, এটা পৌঁছবে হচ্ছে বিকেল 4:30 নাগাদ, যদি লেট না করে। আমরা এর্নাকুলাম টাউনেও নেমে যেতে পারি, দেখি ডিসাইড করিনি। যদি দেখি ট্রেনটা খুব লেট চলছে তাহলে সময় নষ্ট না করে এর্নাকুলাম টাউনে নেমে যাব। আর মোটামুটি এই গাড়িটা স্টপেজ কম, 3rd ইকোনমি কোচের ওয়াশরুম বলুন বা কোচের কন্ডিশন কিন্তু খারাপ নয়। আমি কোচের লেআউট গুলো সত্যি একটু অন্যরকম, মানে ইউজুয়ালি আমরা দেখে কি অভ্যস্ত, মানে এই ফিটটার মধ্যেই আবার সাইড আপার সাইড লোয়ারটা আসে। এখানে নাম্বার অফ সিটস যেহেতু বেশি, তাই মানে 2টো সিট আমরা দেখতে পাচ্ছি, এদিকের সাইড লোয়ারটাও দেখা যাচ্ছে, এদিকে সাইড লোয়ার সাইড আপারটাও দেখা যাচ্ছে। এরিয়াটা দেখছেন পারাবুর বলে, এখান থেকেই বারকালায় লোকে আসে ম্যাংগ্রোভের বিউটিটা এক্সপিরিয়েন্স করতে। আমরা ট্রেনে যেতে যেতেই কিন্তু দেখতে পাচ্ছি এইরকম কিছুটা সৌন্দর্য, দারুণ সুন্দর। আর এই হচ্ছে রেলের চিকেন বিরিয়ানি, 110 টাকার। সঙ্গে একটা ম্যাঙ্গো পিকেল দিয়েছেন আর একটা কিছু দিয়েছে, বুঝতে পারছি না এটা কি জিনিস। এখানে বিভিন্ন রকম খাবার বিক্রি হচ্ছে, কিন্তু অসুবিধা হবে না। কেরালায় গিয়ে বিভিন্ন জায়গায় বিরিয়ানি তো ট্রাই করেছিলাম, কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই ট্রেনে খাওয়া এই 110 টাকার বিরিয়ানিটা কিন্তু একেবারেই ডিসঅ্যাপয়েন্ট করেনি। যেরকম ফ্রেশ ছিল সেরকম স্বাদ ভালো ছিল। পরে যে বিক্রেতা এসে এইটি আমাদের হাতে হ্যান্ড ওভার করে যায়, তাকে খুঁজে না পাওয়ায় দুঃখই হচ্ছিল, মনে হচ্ছিল আরেকটা প্লেট হলেও খারাপ হতো না। আর এই ট্রেনের ছোট্ট যাত্রাটার জন্য আমাদের ভারকালা শিবাগিরি স্টেশন থেকে আলুভা জাংশন অবধি, যেখানে আমাদের প্রথমে যাওয়ার প্ল্যান ছিল, সেখান অবধি আমাদের 3rd ইকোনমি কোচে ভাড়া পড়েছিল প্রতিজন 505 টাকা। আমরা ট্রেনে বসেই ডিসাইড করি যে সেদিন যেহেতু হাতে খানিক সময় থাকবে এবং বিকেলের মধ্যেই আমরা এর্নাকুলাম পৌঁছে যাচ্ছি, তাই এর্নাকুলামেই নেমে যাওয়াটা বোধহয় ভালো হবে। আমরা দিনটাকে ইউটিলাইজ করতে চাইছিলাম, যদিও আলুভাতে নামলে আমাদের এয়ারপোর্টের অ্যাক্সেসের ক্ষেত্রে সুবিধে হতো, কিন্তু গোটা দিনটাই নষ্ট হতো। আমরা এর্নাকুলাম যে স্টেশনটা এখানে এই ট্রেনটা কানেক্ট করছিল, এর্নাকুলাম টাউন বলে, সেখানে নেমে যাই এবং সেখান থেকেই কিন্তু ফোর্ট কোচি এক্সপ্লোর করি। এবং আমার এই কোচিতে একটা যেটা খুব প্রিয় জায়গা, লুলুর যেটা ইন্টারন্যাশনাল শপিং মল, সেখানেও যাই এবং বিকেলটা আমরা খুব এনজয় করে কাটাতে পারি। আজকের এই ট্রেনটা ভীষণ ভালো এসছে, একটা মানে মোমেন্ট লেট করেনি। এখন কটা বাজে? ঘড়িতে বাজে বিকেল 4টে মতো। আমরা কিন্তু পৌঁছে গেছি কোচির কাছাকাছি। এর্নাকুলাম টাউন ঢুকতে আর মিনিট 2-3 নেবে। এর্নাকুলাম টাউন স্টেশন আর আমাদের এই M1 কোচ, দারুণ অভিজ্ঞতা হলো। আর এই স্টেশনের বাইরে বেরিয়ে কিন্তু প্রিপেড অটোর কাউন্টার আছে। আমাদের হোটেল এখান থেকে 2 থেকে 3 কিলোমিটার, অটোতেই চলে যাব। আমরা প্রিপেড অটোর কাউন্টার থেকে এই অটোটা নিলাম। প্রিপেড কাউন্টারে সার্ভিস চার্জ 2 টাকা নেয়, সে যেখানেই যান না কেন। আর তারপরে ওনাদের একটা ফিক্সড রেট থাকে। তো আমরা যেখানটা যাচ্ছি সেটা হচ্ছে MG রোড আর মহারাজ কলেজের মাঝামাঝি একটা জায়গা, একদম প্রপার মূল টাউন কোচির মধ্যেই। তো সেখান অব্দি অটো ভাড়া আমাদের পড়েছে এই প্রিপেড অটোয় 45 টাকা। আজকে আমাদের হোটেলটা আপনাদের দেখাবো, খুব ভালো একটা বাজেট হোটেল। যারা এর্নাকুলাম টাউন বা জাংশনের আশপাশে কোনো ভালো বাজেট হোটেল খুঁজছেন তাদের জন্য খুব ভালো অপশন হবে। এই হচ্ছে আমাদের কোচির হোটেল ট্রায়াস বলে, একটা ভালো অ্যাভারেজ বাজেট প্রপার্টি আর কি। প্রপার্টিটাতে লিফটও আছে এবং এখান থেকে 2টো মেট্রো স্টেশন, মহারাজ কলেজ আর MG রোড, দুটোই কাছাকাছি। আমাদের মূল টাউন কোচির MG রোডের কাছে এই ট্রায়াস হোটেলের রুম। আমার এই রুমটা ফ্লিপকার্ট হোটেলস থেকে ব্রেকফাস্ট ছাড়া পড়েছে 2000 টাকা মতো। সব মডার্ন অ্যামিনিটিস আছে, ঘরটা ছোট বাট কিছুর অভাব নেই। ওয়ার্ক ডেস্ক থেকে শুরু করে মিনি ফ্রিজ, দুদিকে 2টো সাইড টেবিল, এসি, পাখা, ড্রেসিং এরিয়া, বড় ওয়ার্ড্রব, এদিকে একটা বড় সাইজের টিভি, সমস্ত কিছুই কিন্তু আছে এই রুমটাকে ঘিরে। প্রপার্টিতে ওয়াইফাই অবশ্যই আছে, নিচে পার্কিং স্পেস আছে, সব মিলিয়ে খুব ভালো একটা জায়গা। আর রুমের সঙ্গে ওনারা 2টো
ছোট জলের বোতল, চা কফির কিট, ইলেকট্রিক কেটলি এগুলো কিন্তু কমপ্লিমেন্টারি দিয়েছে। এদিকে একটা জানলা আছে, তবে এটা একটা ব্যাক সাইড ভিউ আর কি, এখান থেকে সিটি আলাদা করে কিছু দেখা যাচ্ছে না, এটা একটা অন্য কোনো হোটেলেরই ভিউ আসছে। এই ছিল কিন্তু মোটামুটি আমাদের রুম। রাতটুকু শুধু থাকা, কারণ আমাদের আবার কাল সকাল 8:30টায় ফ্লাইট, তাই বিরাট একটা কিছু দরকারও ছিল না। এই হোটেলটায় কিন্তু এনাদের লাগোয়া একটা রেস্তোরাঁর অংশ আছে, যেখান থেকে রুম সার্ভিসে অর্ডার করে আপনারা খাবার খেতে পারেন। আর ন্যাচারালি এটা বলার অপেক্ষা রাখে না, এখানে ওলা উবার সব কিছুই চলে, তাই আপনারা যদি এখান থেকে অন্য কোথাও যেতে চান ওলা উবার খুব অনায়াসে পেয়ে যাবেন। এবং এই কোচি শহরের মধ্যে মেট্রোর কানেক্টিভিটি আছে কলকাতারই মতো, তো এখানে কিন্তু মেট্রোও চলে। তো আপনারা এখানে যে দুটো নিয়ারেস্ট মেট্রো স্টেশন, দুটোই মোটামুটি 8 থেকে 10 মিনিট হাঁটা পথ, তো সেখানে গিয়ে মেট্রো নিয়ে আবার শহরের অন্য দিকে চলে যেতে পারেন। যেরকম আমাদের আজকে লুলু মলে যাওয়ার ইচ্ছে আছে, লুলু মলটা এখান থেকে ঠিক মেট্রোতে 10 মিনিট, এডাপাল্লি স্টেশনের কাছে। এখন বেরোচ্ছি একটা ক্যাব নিয়ে ফোর্ট কোচির দিকে। কতটা কি খোলা পাবো জানি না, স্বাধীনতা দিবসের উপলক্ষে দোকানপালা হয়তো খানিক বন্ধ থাকবে, তবে আগের বার ফোর্ট কোচি আমার ভীষণ ভালো লেগেছিল। আমরা যে হোটেলটিতে আছি এখান থেকে ক্যাবেই 8 ঘন্টা মতো দূরত্ব। আমরা জিউইশ টাউনটা যাবো, ওখানের সিনাগগ দেখবো, অ্যান্টিক শপসগুলো দেখবো, খুব সুন্দর একটা জায়গা। যাদের হাতে সময় কম তারা এই ফোর্ট কোচিটা একবার যেতে পারেন। মূল টাউন কোচি থেকে কিন্তু আনফর্চুনেটলি ফোর্ট কোচি অবধি কোনো মেট্রোর কানেক্টিভিটি নেই। আমরা সেদিন যে অ্যাড ক্যাবে করে আমাদের মূল টাউন কোচি থেকে ফোর্ট কোচির দিকে যাচ্ছিলাম, আমাদের গাড়ি ভাড়া পড়েছিল অ্যাপ্রক্সিমেটলি 550 টাকা। এই যে যাওয়ার রুট, সেখানে কিন্তু আপনারা ডান দিকে তাকালে দেখতে পারবেন যেটা কোচির শিপইয়ার্ড। এই জায়গাটা কিন্তু খুব জমজমাট এবং পপুলার একটা এরিয়া। আমি লাস্টবার যখন কোচিতে এসেছিলাম, আমার ট্রিপের প্রথম দিনটা আমি কাটিয়েছিলাম ফোর্ট কোচিতে। যেহেতু এয়ারপোর্ট থেকে এই জায়গাটার দূরত্ব বেশি হয়ে যায়, তাই ইচ্ছে করেই আমরা হোটেলটা এবার ফোর্ট কোচিতে নিইনি। ডে ট্রিপ বা বলতে পারেন ঘুরে আসার জন্য ফোর্ট কোচিকে বেছে নিয়েছিলাম। সেখানে গিয়ে কি দেখলাম চলুন আপনাদের শেয়ার করে দিই। এই হচ্ছে ফোর্ট কোচির আশপাশের ফেমাস জিউ টাউন। এইখানে প্রচুর পারফিউমের দোকান, তারপরে আপনারা পাবেন হচ্ছে অ্যান্টিকের দোকান, জামা কাপড়ের দোকান, দারুণ একটা স্প্রলিং জমজমাট এনভায়রনমেন্ট, সাথে আছে কিছু ভালো ভালো ক্যাফে। আর 15th আগস্ট বলে কিন্তু এখানে ভিড়ভাড়টা ভালোই আছে। এইখানে দেখুন কত রকম দোকান আর জিনিস। এখানে প্রচুর সুন্দর সুন্দর জামা কাপড় বিক্রি হচ্ছে। আর এই হচ্ছে জিউইশ সিনাগগ। ফোর্ট কোচির এই যে সিনাগগকে ঘিরে যে জায়গাটা, যেটাকে আমরা এখন জিউ টাউন হিসেবেও চিনি, এইটাই কিন্তু অ্যাকচুয়ালি জিউরা বসবাস করেন এখনও। এই ফোর্ট কোচিতে জিউরা আসা শুরু করেন 16th সেঞ্চুরি নাগাদ, এবং সেই সময়ের নানা ইতিহাসকে কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে এরকম একটি পেন্টিং গ্যালারির মাধ্যমে। কোচির জিউ টাউনে আছে কিছু ভালো ভালো বাজেট ক্যাফেটেরিয়াস। সেদিন আমরা তার মধ্যে একটি জায়গায় গেছিলাম যেটার নাম ছিল মালাবার আর্ট ক্যাফে। দারুণ কিছু ইভিনিং স্ন্যাক্স পাওয়া যায় এই দোকানটিতে। এই বিরাট জিউ টাউনশিপ আমাদের ঘোরা শেষ।
আগেরবারের মতো একই রকম ভালো লেগেছে, তবে একটাই সমস্যা, যেহেতু 15 আগস্ট আজকে এখানে অনেক দোকানপালা কিন্তু বন্ধ আছে। আগেরবার আমরা গোটা মার্কেটটা আরও অনেক দোকান দেখেছিলাম, কিন্তু এবার অতটা দোকানও খোলা পাইনি। ফোর্ট কোচি ঘোরা শেষ করে আবারও একটি উবার নিয়ে আমরা রওনা হই মূল টাউন কোচির দিকে। আমরা এই উবারটিকে আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশনে ছেড়ে দিতে বলি। সেখান থেকে কিন্তু মেট্রো নিয়ে আমরা এডাপাল্লি চলে যাই। এডাপাল্লি হচ্ছে সেই স্টপেজটা যেখান থেকে কিন্তু সরাসরি আপনারা যদি নামেন লুলু মলের কানেকশন পেয়ে। আর এবার আমরা চড়বো হচ্ছে কোচির মেট্রো। আমরা আছি মহারাজ কলেজে, এখান থেকে যাব এডাপাল্লি। কোচি মেট্রো এরকম ডিজিটাল টিকিটিং এর সিস্টেম করে দিয়েছে, কত সুবিধে। আমার এখান থেকে এডাপাল্লি অবধি পড়লো 27 টাকা। এই হচ্ছে কোচি মেট্রোর এন্ট্রান্স। চলুন ভিতরে যাওয়া যাক। আমরা যাব টুয়ার্ডস আলুভা, তাই আমাদের প্ল্যাটফর্ম নাম্বার 1-এ যেতে হবে। এই আলুভাটাই হচ্ছে মানে নিয়ারেস্ট, কি বলবো আর কি, এয়ারপোর্টের ক্ষেত্রেও নিয়ারেস্ট মেট্রো। এই হচ্ছে কোচির মেট্রো স্টেশন। আমাদের পরবর্তী মেট্রো 7:22। এই হচ্ছে এডাপাল্লি মেট্রো স্টেশন। এখান থেকে আমরা খুব সহজে লুলু শপিং মলে পৌঁছে যাব। আর আজকে এখানে 15ই আগস্ট বলে প্রচুর ভিড়, আর এই মেট্রো স্টেশনের মধ্যে দিয়েই কিন্তু লুলু মলের এন্ট্রি। এটা একটা দারুণ ব্যাপার, কোনো হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি কিচ্ছু নেই। শপিং করুন, এসে মেট্রোতে উঠে পড়ুন। অনেকটা সেই থাইল্যান্ডের মতো কনসেপ্ট, তাই না তৃষা? এরকম আমি জানি না আর ইন্ডিয়ায় অন্য কোনো মেট্রো এরকম কোনো মলের মধ্যে কানেক্ট করে কিনা। আর এটা যদিও ইন্ডিয়াজ লার্জেস্ট শপিং মল নয়, তবে অ্যাটলিস্ট আই বিলিভ ইট উইল বি অ্যামংস্ট দি টপ 5 ইন টার্মস অফ দি স্পেস। থিরুবনন্তপুরমের যেটা লুলু সেটা সব থেকে বড়, এটাও বিরাট বড়। একটা মানুষ যদি গোটা সবকটা দোকান হাঁটার চেষ্টা করে প্রচুর সময় নেবে। শপিং মল আর কি দেখাবো, সারা ইন্ডিয়ার সমস্ত শপিং মলই একই রকম। এটার বিশেষত্ব হচ্ছে এটার আয়তন। আজকে ভিড়টা দেখুন, এখানে দেখে মনে হচ্ছে কোনো বড় অনুষ্ঠান চলছে। পরের দিন একদম ভোর ভোর আমরা উবার নিয়ে রওনা হই কোচির ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে যদি আমরা ভাড়া গাড়ি নিতাম তাহলে 1000 টাকা মতো খরচ পড়ছিল। আনফর্চুনেটলি কোচির ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অবধি ডিরেক্টলি কোনো মেট্রোর কানেক্টিভিটি নেই। নিয়ারেস্ট মেট্রো স্টেশন আলুভা, যেখানে গাড়ি করে যদি আপনারা যান এয়ারপোর্ট থেকে প্রায় 30 মিনিটের দূরত্ব। আর সেটা নেই সম্ভবত, তার কারণ হচ্ছে এই এয়ারপোর্ট আর আলুভার মাঝে বয়ে চলেছে পেরিয়ার নদী, যার ওপরে এখনও সম্ভবত কোনো ব্রিজ নেই যেটার মাধ্যমে মেট্রো চলাচল করতে পারে। আমরা সেদিনকে যে ফ্লাইটটা চুজ করেছিলাম ইন্ডিগোর, সেটা ছিল একটা 1 স্টপ ফ্লাইট, যেটা কলকাতা পৌঁছাচ্ছিল কোচি থেকে ভায়া বেঙ্গালুরু। বলে রাখা ভালো, এই কোচির যে এয়ারপোর্ট নেদুম্বাসেরিতে অবস্থিত, সেটা কিন্তু ভারতের প্রথম কমপ্লিটলি সোলার পাওয়ার্ড একটা এয়ারপোর্ট। এই হচ্ছে কোচির ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইন্ডিয়া বা ওয়ার্ল্ডের একমাত্র এয়ারপোর্ট যেটা ফুললি সোলার পাওয়ার্ড। খুব সুন্দর দেখতে এবং অন্যরকম একটা এয়ারপোর্ট। কোচি এয়ারপোর্টে সমস্ত ফর্মালিটি আমাদের মিটে গেল। আজকে সকাল 8:20-তে আমাদের প্রথম ফ্লাইট।
যা কোচি থেকে আমাদের নিয়ে যাবে ব্যাঙ্গালোরে, আর তারপরে আবার ঘন্টা দেড়েকের একটা লেওভার, তারপর ব্যাঙ্গালোর থেকে কলকাতায় পৌঁছবো দুপুর 2:15 নাগাদ। আর আজকে সকাল থেকেই কিন্তু এখানে বৃষ্টি শুরু হয়েছে। কোচি এয়ারপোর্টের গোটা সাজসজ্জাটাই আলাদা। সব জায়গায় যেরকম আপনাদের স্টিলের বা প্লাস্টিকের বসার চেয়ার চোখে পড়ে, এখানে বসার চেয়ারগুলোও সব কাঠের। আর বাইরেটা না অনেকটা একটা প্যাগোডা প্যাটার্ন আর কি। এখানে ফুড কোর্ট, এক্সিকিউটিভ লাউঞ্জ সবই আছে। আর এখন ঘড়িতে বাজে 6:40। আমাদের হাতে প্রায় 2 ঘন্টা সময় আছে বোর্ডিংয়ের আগে। আমাদের কোচি থেকে কলকাতা ফেরার এই যে ইন্ডিগোর ওয়ান স্টপ ফ্লাইট ছিল, তার জন্য পার পারসন খরচ পড়েছিল এই মোটামুটি 4,500 টাকা, যেটা ইউজুয়াল রেটের থেকে বেশ খানিকটা কম। মোটামুটি এই সার্কিটটিতে মানে ভাড়াটা ঘোরাফেরা করে 6 থেকে 6,500 টাকার মধ্যে। এই রকম কিছু ভালো অফার আপনারা যদি পেয়ে যান তাহলে কিন্তু অনেক সময় ফ্লাইটের ফেয়ারটা বেশ রিজনেবল অ্যামাউন্টেই হয়ে যায়। আর এই যে কোচি টু বেঙ্গালুরুর ল্যাবটা, এটা বেশ ছোট্ট একটা ল্যাব। এটা বোধহয় ফ্লাইং টাইমই অ্যারাউন্ড 50 মিনিটস। বেঙ্গালুরু থেকে আমাদের পরবর্তী প্লেনের যে টাইম ছিল তার আগে আমাদের হাতে ছিল প্রায় 1.5 ঘন্টা লেওভার। তাই বেঙ্গালুরু এয়ারপোর্টে পৌঁছে সিকিউরিটি চেক করে আবার ডোমেস্টিক ট্রান্সফার নিয়েও কিন্তু আমরা প্রায় আধ ঘন্টার বেশি সময় পেয়েছিলাম বসে কাটানোর জন্য। ঘড়িতে বাজে 9:45। আমরা এসে পৌঁছলাম বেঙ্গালুরুর কেম্পেগাউড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা আবার সিকিউরিটি চেক করে নেবো। আমাদের পরের ফ্লাইট এখান থেকে 11:45-এ। আর আবারও আসার দিনকার কথা মনে হচ্ছে। আমরা এই সেম স্টেপগুলো করেছিলাম, সেবার কলকাতা থেকে ব্যাঙ্গালোর ছিল, এবার কোচি থেকে এখানে এলাম। ব্যাঙ্গালোরের লাউঞ্জে এন্ট্রি করলাম। চলুন দেখা যাক কি খাবার আছে। এখানে স্পাইরো ব্যবস্থা আছে। এই হচ্ছে ব্যাঙ্গালোরের লাউঞ্জ। আর বেঙ্গালুরুতে ফ্লাইটে বোর্ডিং হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এই ট্রিপের একদম শেষ লগ্নে আমরা এসে পৌঁছেছি। আমার বা তৃষার দুজনেরই বছরে খুব বড় ছুটি পাওয়ার ক্ষেত্রে একটা সমস্যা হয়। তাই জন্যই অন্য বড় ট্রাভেল ব্লগারদের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলে কিন্তু আপনারা মুঠো মুঠো কাশ্মীর, লাদাখ, গোয়া এগুলো দেখতে পান না। আমাদের বছরের ছুটি বুঝে এবং খুব মেপে ট্যুর প্ল্যান করতে হয়। এই জন্যই আমার চ্যানেলে বেশি উইকেন্ড ট্যুর দেখতে পারেন। জানি না আগামী দিনে কি অপেক্ষা করছে, তবে এই কেরালায় কাটানো শেষ 6টা দিন মনে থাকবে সারাটা জীবন। আচ্ছা, আমি আমার ফোনে গোটা জিনিসগুলোকে সাজিয়ে লিখে বসেছি যাতে আমার পরপর ইনফরমেশনগুলো দিতে সুবিধা হয়। প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলা দরকার সেটা হচ্ছে যে কেরালা পৌঁছবেন কিভাবে, মানে ট্রেন বা ফ্লাইটে কি কি আপনাদের হাতে অপশন আছে এবং কোনটায় গেলে কিরকম কি খরচ পড়তে পারে। আমি আপনাদের বলে দিই যে এখন কিন্তু যদি ফ্লাইটের অপশনটা ভাবি, কেরালার যে 2-3টে মেন ইম্পর্টেন্ট এয়ারপোর্ট, প্রথমে সেগুলোর ব্যাপারে আপনাদের জানতে হবে যে সেখানে নামলে আপনি কোথায় যেতে পারেন। আমরা যেটার ব্যাপারে সব থেকে বেশি জানি সেটা হচ্ছে কোচির, যেটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নেদুম্বাসারিতে অবস্থিত। কোচির ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলে কিন্তু আপনারা মূল টাউন কোচি, আলেপ্পি, মুন্নার এগুলো ভালো করে কভার করতে পারেন। আর যে অন্য 2-3টে এয়ারপোর্ট আছে সেগুলোয় নামলে কোথায় যেতে পারেন, ক্যাপিটাল সিটি ত্রিভেন্দ্রমের যেটা থিরুবনন্তপুরম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানে নামলে আপনারা কোভালাম, বারকালা, কন্যাকুমারী, কাপ্পিল বিচ এগুলো খুব অনায়াসে ঘুরতে পারেন। সেটা হচ্ছে ওখানের নিয়ারেস্ট এয়ারপোর্ট। আর আপনি যদি একটু নর্থের দিকে চলে আসেন সেক্ষেত্রে আপনার কোড়িকোড এয়ারপোর্ট বা কান্নুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে কোনো একটায় নামলেই হয়। ওখানে নেমে কিন্তু আপনারা আমরা যেরকম করেছিলাম ওয়ায়নাডের দিকটা ঘুরতে পারেন, ত্রিশূরের দিকটা ঘুরতে পারেন। ওগুলো থেকে হচ্ছে কম্পারিটিভলি ওই দিকটা কাছাকাছি পড়ে। এর বাদেও কিন্তু আরো কিছু সার্কিট আছে, যেরকম অনেক লোক থেক্কাডি যায়, অনেকে সাবরিমালা ভিজিট করেন। সেক্ষেত্রে আপনি কোচির ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে
ট্রেন নিয়ে খানিকটা এগিয়ে এসে এই জায়গাগুলো কানেক্ট করতে পারেন। আমাকে কেউ একজন জিজ্ঞেস করেছিলেন কেরালায় পৌঁছে যদি কানেক্টিং ট্রেনের টিকিটগুলো কাটি সেগুলো কি পাওয়া যায়। দেখুন, আমি এমন একটা সময় গেছিলাম যখন ট্যুরিজমের কেরালায় অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই আমার টিকিটগুলো পেতে খুব একটা অসুবিধা হয়নি। তৎকালে বা একটু যদি 2-3 দিন আগেও কাটেন পেয়ে যাওয়া যাবে। এসি চেয়ার কারে হয়তো না পেলেও 2SA বা এমনি স্লিপার কোচে ট্রেনে কিন্তু টিকিট থাকে কম বেশি। তাই আমার মনে হয় যদি প্ল্যানটাকে ফ্লেক্সিবল রাখতে চান, মূল যেটা দরকার হচ্ছে যাওয়া এবং আসার প্লেনের টিকিটটা করে রাখুন। সেটা কোচি হোক, ত্রিভেন্দ্রম হোক, আপনাদের যেটা সুবিধা হয় সেটা কেটে নিন, এবং তারপরে যে কানেক্টিং জার্নিগুলো কোথায় কোথায় যেতে চান সেগুলো আগে থেকে কেটে রাখলে অবশ্যই ভালো। বাট যদি সেটা না হয় কোনো কারণে, সময়ের অভাবে বা অন্য ফর সাম আদার রিজনস, তাহলে কিন্তু ওখানে গিয়েও যদি ট্রেনের টিকিট কাটেন খুব একটা কিছু অসুবিধা হওয়ার কথা নয়। কেরালা হচ্ছে এমন একটা স্টেট, আবারও বলছি, যেখানে নর্থ থেকে সাউথ ট্রেনে খুব আরামসে পৌঁছে যাওয়া যায়। খুব যে একটা বিরাট দূরত্ব তাও নয়। কোড়িকোড থেকে ত্রিভেন্দ্রম গামী বন্দে ভারত আছে, আর এই মাঝখানেই আর কি এই ট্রেনটা যে রুটটা দিয়ে চলে মাঝখানেই সমস্ত ইম্পর্টেন্ট টুরিস্ট প্লেসেস গুলো পড়ে। তাই ট্রেনে যাতায়াত নিয়ে একদমই চিন্তা নেই। আচ্ছা, এ তো গেল ফ্লাইটের কথা। কলকাতার থেকে যে কোচির ফ্লাইট, অ্যাভারেজে যদি 1 স্টপ ফ্লাইট নেন তাহলে ভাড়া পড়বে 6,500 থেকে 7,000 টাকার মধ্যে, ডিপেন্ড করছে আপনি কখন কাটছেন। আর একটা এখন নন স্টপ ফ্লাইট চলে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের 11টা 25 নাগাদ, যেটা আমি এখন খুলে আপনাদের দেখাচ্ছি। সেটা 11টা 25 কলকাতায় ছাড়ে, 2টো 35 কোচিতে গিয়ে পৌঁছয়। এটার আমি দেখেছি ভাড়া থাকে ওই 8,000 টাকার কাছাকাছি রাফলি একজনের। আর যেরকম বললাম, ইন্ডিগো প্রচুর 1 স্টপ ফ্লাইট চালায়, যেগুলো বেঙ্গালুরু হয়ে যায় কি হায়দ্রাবাদ হয়ে যায়, সেগুলোর ভাড়া 6 থেকে 6,500 টাকার মধ্যে ঘোরাফেরা করে। এটা ছিল প্লেনের ভাড়া। আপনারা যদি ত্রিভেন্দ্রম যান কিংবা কোড়িকোড যান, 1 স্টপ ফ্লাইটই বেশি, ওখানে ডিরেক্ট ফ্লাইট নেই কলকাতা থেকে, এবং ওখানেও কিন্তু ওই ভাড়াটা 6 থেকে 6,500 টাকার মধ্যেই ঘোরাফেরা করে। একটু আগে টিকিট কেটে রাখবেন, 2-3 মাস আগে। এবং আমি সবসময় যেরকম বলি যে মেক মাই ট্রিপ হোক, গোয়াই বিবোতে, যখন আপনার যে ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে টিকিট কাটবেন ভাবছেন, সেই দিনে যদি কাটেন যেদিনকে ওই কার্ডের পার্টনারশিপ অফার থাকে পোর্টালটার সাথে, তাহলে বেশ ভালো ডিসকাউন্ট পাওয়া যায়। ফর অ্যান এক্সাম্পল, সোমবার আইসিআইসিআই ব্যাংকে ডিসকাউন্ট থাকে, বুধবার অ্যাক্সিস ব্যাংকে ডিসকাউন্ট থাকে, শনি রোববার অ্যামেক্স কার্ডে ডিসকাউন্ট থাকে। দেখে নেবেন আপনার কোন কার্ড আছে, সেটা দিয়ে যদি কাটেন তাহলে টিকিটের ভ্যালুটায় বেশ কিন্তু খানিকটা ছাড় পাওয়া যায়। এটা ছিল প্লেনের গল্প। এবার যারা ট্রেনে যাবেন ভাবছেন, আমার দেখা যে দুটো ট্রেন, হাওড়া থেকে এর্নাকুলাম জাংশনের যে ট্রেন, সেগুলো আপনারা ধরতে পারেন। এবং সেক্ষেত্রে আপনাদের দুটো ভালো অপশন হতে পারে। বুধবার আমার মনে হয় কলকাতা থেকে যদি স্টার্ট করেন, দুটো ট্রেন আছে, বুধবারে স্টার্ট করাটাই বোধহয় সুবিধা হবে। বুধবারে রাত্রির 11টা 50 নাগাদ গুরুদেব এক্সপ্রেস বলে একটা ট্রেন ছাড়ে, 12660। সেখানের সময় নেয় এর্নাকুলাম জাংশন অব্দি 38 ঘন্টা 50 মিনিট, প্রায় 39 ঘন্টা ধরে রাখুন। 2AC তে ভাড়া 3165, 3AC তে ভাড়া হচ্ছে 2180, আর স্লিপার কোচে ভাড়া হচ্ছে 840 রুপিস। সেদিনকে মানে বুধবারের যেটা ভোর রাত আর কি 12টা 7, সেদিনকে শালিমার থেকে ত্রিভেন্দ্রম সেন্ট্রাল অব্দি সুপারফাস্ট এক্সপ্রেস, সেটা তো 2AC অব্দি মানে কোচেস আছে। ফার্স্ট ক্লাস কিন্তু এই রুটের নেই কোনো ট্রেনে আমি যেটুকু জানি। সেখানেও 2ACর ভাড়া ওই মোটামুটি 3200 টাকা, 3AC হচ্ছে 2200 টাকা। একটা থার্ড ইকোনমির কোচ আছে যেখানে ভাড়া পড়ে 2100 টাকা, এবং স্লিপারের ভাড়া হচ্ছে এই কম বেশি 850 টাকা। তো এই দুটো অপশন, প্রথম ট্রেনটায় আপনারা যারা এর্নাকুলামে নামতে চাইছেন তাদের জন্য ভালো, আর যারা ত্রিভেন্দ্রমের দিকে যেতে চান, ধরুন ভার্কালা হোক, কন্যাকুমারী হোক, তাদের জন্য সেটা ভালো। বুধবারের বাদে কিন্তু এই রুটে যারা যাবেন ভাবছেন, বৃহস্পতিবারেও ট্রেন থাকে। বৃহস্পতিবারে যে ট্রেনটা থাকে সেটার ব্যাপারে আপনাদের একটু বলে দিই। বৃহস্পতিবারে কিন্তু আবার ভোর রাত্রি, যেটা 12টা 5 নাগাদ গুরুদেব এক্সপ্রেস চলে, সেটাও কিন্তু ওই এর্নাকুলাম টাউন যায়, প্রায় 39 ঘন্টা নেয়। এবার দেখুন, এরকম ট্রেন তো প্রচুর আছে, কিন্তু প্র্যাকটিক্যালি স্পিকিং যদি আপনি ট্রেনে যান তাহলে কিন্তু আপনার বাড়তি 2টো দিন নষ্ট হবে। এটা মাথায় রাখবেন। সেদিনগুলো আপনি ঘুরে কাজে লাগাতে পারবেন না, সেদিনগুলোই কিন্তু আপনাকে ট্রেনে জার্নি করে সময় কাটাতে হবে। তো সেটা একটা প্রেফারেন্স, অনেকে ট্রেনে যেতে পছন্দ করেন, কিন্তু মাথায় রাখবেন সেক্ষেত্রে আপনার অ্যাডিশনাল যদি 10 দিন ঘুরবেন ভাবেন, তাহলে আরো 2 দিন যেতে 2 দিন আসতে কিন্তু অ্যাডিশনালি ধরতে হবে। এবং যদি ছুটি নেন অফিসের থেকে হোক বা স্কুলের থেকে হোক বাচ্চাদের, সেক্ষেত্রে প্রায় একটা 14 দিনের ট্রিপ ভাবতে হবে। কারণ আমি যে ট্যুর প্ল্যানটা আপনাদের বলবো কেরালার, সেটা কিন্তু 10 দিনের। আমার মনে হয় 10 দিনের কমে যদি আপনারা হাতে নিয়ে যান কেরালায়, ঘোরাটা খুব টাফ হয়ে যায় এবং এনজয় করতে পারবেন না।
আমি আজকে যে ট্যুর প্ল্যানটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে সাউথ কেরালা থেকে ধীরে ধীরে নর্থ কেরালা যাওয়ার ব্যাপারে। আপনারা উল্টোটাও করতে পারেন, মানে প্রথমে কোড়িকোড চলে গেলেন, যেটা আমরা এবার করেছিলাম, ওয়ায়নাড থেকে শুরু করে ধীরে ধীরে নিচের দিকে নামতে পারেন টিল একদম ধরুন কোভালাম বা ভার্কালা, যেটা আপনাদের সুবিধা হয়। তবে আমি যেটা বলছি, বারবারই বলছি, সেটা কিন্তু হচ্ছে সাউথ থেকে নর্থের দিকে, এবং এটা একটা 10 দিনের প্ল্যান। এবং এটাই কিন্তু আমি একটা জিনিস যেটা বলেই রাখিনি, সেটা হচ্ছে আমি মুন্নারটাকে এটা ইনক্লুড করিনি। তবে আমি বলে দেবো যে এই ট্যুর প্ল্যানটার কোথায় মুন্নারকে ইনকর্পোরেট করা যায়। আমি মুন্নারের জায়গায় ওয়ায়নাড রেখেছি। মুন্নার ওয়ায়নাড দুটোই করা কিন্তু আমি সাজেস্ট করব না, আইদার অর করবেন, যেটা আপনাদের ইচ্ছে যাওয়া। আপনাদের যে 10 দিনের ট্রাভেল প্ল্যানটা আমি এবার শেয়ার করতে যাব, সেটাই আমি যে কথাগুলো বলবো সেগুলো মনে রাখবার কোনো প্রয়োজন নেই। ডেসক্রিপশন বক্সে সমস্তটা অ্যাটাচ করা থাকবে, সেখান থেকেও রেফার করতে পারেন। এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ইনস্টাগ্রামে রিচ আউট করতে পারেন, যেটা অলরেডি অনেকে করেছে। আমার ইনস্টাগ্রাম আইডি রিতাম_রয়। আর যারা সেটা করতে চান না তারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার যদি উত্তর জানা থাকে অবশ্যই আমি বলবো। আমি যেরকম বলছিলাম, সাউথ কেরালা থেকে নর্থ কেরালার দিকে ধীরে ধীরে এগোবো এই ট্রাভেল প্ল্যানটা। তো প্রথম দিনকে এই ট্রাভেল প্ল্যানটায় যেটা থাকবে সেটা হচ্ছে আপনারা কলকাতা থেকে ত্রিভেন্দ্রম যাবেন ফ্লাইটে। সকালের ভোরের দিকের ফ্লাইট নেবেন, 5টা সাড়ে 5টার দিকের ফ্লাইট ছাড়ে, যেটা 11টা সাড়ে 11টায় আপনাকে ত্রিভেন্দ্রম পৌঁছে দেবে। সেদিনকে গিয়ে রাত্রিটা আপনি থাকবেন পুভার আইল্যান্ডে। পুভার আইল্যান্ড রিসোর্টে চেষ্টা করবেন থাকার, এবং সেই সংলগ্ন সাইট সিইং যদি টাইম পারমিট করে সেদিন করলেন বা পরের দিন করলেন। এই প্ল্যানটার যেটা ডে 2, সেদিনকে আপনারা পুভারের লোকাল সাইট সিইং যদি কিছু বাকি থেকে যায় সেটা করে নিয়ে চলে যান সোজাসুজি কোভালামের দিকে। কোভালামে নাইট স্টে করতে পারেন। কোভালামে খুব সুন্দর সি বিচ, দারুণ লাগবে। কোভালাম আমি সাজেস্ট করবো থাকার জন্য। আমরা যারা মুদায় সমুদ্রাতে ছিলাম, এছাড়াও গোকুলাম গ্র্যান্ড আছে, তাজ আছে, এবং আরো অনেক বাজেট প্রপার্টিও আছে একদম বিচের ধার ধরে। হোটেলের পার ডে খরচ কিরকম হতে পারে সে নিয়ে পরে কথা বলছি। তবে এই দুটো তিনটে আমি ব্যক্তিগত জায়গা থেকে সাজেস্ট করতে পারি। আপনারা কোভালামে অবশ্যই যান ডে 2তে, এবং যেহেতু পুভারের লোকাল সাইট সিইং সকালে করে নিচ্ছেন, কোভালামে এসে রিল্যাক্স করে বাকি দিনটা কাটাতে পারেন। ডে 3 হচ্ছে আপনারা কোভালাম থেকে বেরিয়ে সরাসরি রওনা হয়ে যেতে পারেন ভার্কালার উদ্দেশ্যে। হ্যাঁ, এবং পথে পদ্মনাভ স্বামী মন্দিরে যেতে ভুলবেন না, সেটা কিন্তু একটা ইন্টিগ্রাল পার্ট হবে এই ডে 3 জার্নির। এই জার্নিটা ডে 4-এ আসা যাক। আপনারা ডে 3-তে ভার্কালা এসে পৌঁছলেন। চেষ্টা করবেন এলিক্সার ক্লিফের যে কোনো একটা প্রপার্টিতে থাকতে। প্রপার্টিগুলোর লোকেশন ভীষণ ভালো, একদম সি বিচ লাগোয়া। ডে 4-এ আপনারা ভার্কালা সাইট সিইং করুন। চলে যেতে পারেন নর্থ ক্লিফ, বিচ মার্কেট, জাটায়ু দেখতে পারেন, এবং ভার্কালা থেকে খানিক দূরে একটা ম্যানগ্রোভ পার্ক আছে, সেটাও দেখতে পারেন। এবং সেটা কিন্তু এনজয়েবল, মানে যদি এই ট্রিপে অন্য কোথাও ম্যানগ্রোভ অরণ্য না পান তাহলে ভার্কালা থেকেই কিন্তু দেখে নেওয়াটা শ্রেয় হবে। তো এইটুকুই কিন্তু আপনারা করবেন আপনাদের ডে 4-এ। ডে 4-এ কিন্তু আপনাদের ওভারনাইট ভার্কালাতেই স্টে হবে। ডে 5-এ আপনারা সেখান থেকে চলে যেতে পারেন একটা ট্রেন নিয়ে কোট্টায়াম বা চিরথালা স্টেশনে। যেটা টিকিট পাবেন সেটাতেই যেতে পারেন, দুটো ইকুইডিস্টেন্ট ফ্রম কুমারাকাম। আমি কুমারাকামটা ব্যক্তিগতভাবে সাজেস্ট করছি যারা মেন টাউন আলেপ্পিতে থাকতে চান। একই ব্যাপার, ওখান থেকে ট্রেন নিয়ে সেক্ষেত্রে আপনাকে আলেপ্পি স্টেশনে নামতে হবে। তবে আমি ব্যক্তিগতভাবে বলবো যে আলেপ্পির থেকে কুমারাকামের ভিউ বলুন, ওভারঅল অ্যাম্বিয়েন্স বলুন, অনেক বেটার। সি বিচ আপনি এই জার্নিতে যেহেতু বারবার পাচ্ছেন, তাই আলেপ্পিতে গিয়ে আলাদা করে সি বিচের যদি কোনো হার্ড অ্যান্ড ফাস্ট আপনাদের রিকোয়ারমেন্ট না থাকে, সেক্ষেত্রে কুমারাকামে ব্যাকওয়াটার্সটা এনজয় করাটা অনেক বেটার হবে। কুমারাকামে কাটান আপনার 5ম দিন এই ট্রিপটার। এবার আসা যাক ডে 6। ডে 6টা কিন্তু খুব এনজয়েবল একটা দিন হবে। আপনারা প্রথম দিন যেদিন কুমারাকামে পৌঁছচ্ছেন সেদিনকে একটু বিকেল হয়ে যাওয়ার জন্য আমার সেদিনকে আপনাদের ব্যাকওয়াটারের বোট রাইড করতে আমি সাজেস্ট করব না। ডে 6-এ একটু আর্লি মর্নিং উঠে আপনারা কিন্তু আপনাদের যে হোটেল হতে পারে বা নিয়ারেস্ট বোটিং পয়েন্টে গিয়ে শিকারা বোটে আপনারা একটা রাইড অবশ্যই করতে ভুলবেন না। 1400 টাকা মতো খরচ পড়ে, তাতে বোধহয় 6-8 জন যেতে পারে। তো এই বোট রাইডটা কিন্তু ম্যান্ডেটারি হবে আপনার ডে 6-এ। এবং সেদিনকেই একটু বেলার দিকে ট্রেন নেবেন। বেলার দিকে ট্রেন নিয়ে চলে যাবেন ট্রেন ধরে একদম চালাকুডি স্টেশনে, CHALAKUDY চালাকুডি স্টেশনে চলে যাবেন। এবং সেখান থেকে আপনারা একটি গাড়ি নিয়ে বা লোকাল মিনস অফ ট্রান্সপোর্টে চলে যেতে পারেন হচ্ছে আথিরাপিল্লি ওয়াটারফলসের কাছাকাছি কোথাও। সেখানে গিয়ে রাত্রিতে থাকুন। এবং ডে 7-এর প্ল্যানটা কি করবেন এরপর বলছি।
যদি ডে 6-এ এমন একটা সময় গিয়ে আথিরাপল্লির কাছে পৌঁছন যখন ওয়াটারফলসের ওখানে অ্যাক্সেস বন্ধ হয়ে গেছে বা সন্ধে নেমে এসেছে, তাহলে তো ডে 6-এ আপনাদের সাইট সিইং হবে না। আথিরাপল্লিকে ঘিরে কিন্তু খুব সুন্দর সুন্দর রিসর্টস আছে, ওয়ান অফ দেম বিং দি নিরামায়া রিট্রিটস রিসর্ট, সেখানে থাকতে পারেন। সেখানে থেকে নিয়ে আপনাদের যেটা 7th ডে হবে এই ট্রিপের, সেদিন সকাল সকাল কিন্তু আপনারা ঘুরে নিয়ে দেখে নিন হচ্ছে আথিরাপল্লি এবং তাকে ঘিরে অন্য যে ওয়াটারফলসগুলো আছে সেটাই হচ্ছে ব্রেকফাস্টের পর আপনাদের মূল 2-3 ঘন্টার একটা প্ল্যান। যদি আথিরাপল্লি রিসর্টের কাছাকাছি থাকেন তাহলে এই ওয়াটারফলসের যে সার্কিটটা খুব ইজিলি কমপ্লিট করে নেওয়া যায়। এবার কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে, আপনারা যারা এরপর মুন্নার চলে যেতে চাইছেন তারা আথিরাপল্লির ওখান থেকেই একটি গাড়ি নিয়ে 2 থেকে 3 ঘন্টার মধ্যে অনায়াসে মুন্নারে পৌঁছে যাবেন। আর যারা তারপর ওয়ায়নাড চলে যেতে চাইছেন তাহলে কিন্তু 7th ডেতেই আবার বেলার দিকে আপনাদের চালাকুডি স্টেশনে ফিরে আসতে হবে। চালাকুডি থেকে কোড়িকোড়ের আপনাদের ট্রেন ধরতে হবে। এইখান থেকে কিন্তু প্ল্যানটা দুটো ভাগে বিভক্ত হয়ে গেল। যারা মুন্নারকে অ্যাড করবেন তারা এই চালাকুডি ওখান থেকে আথিরাপল্লি দেখে নিয়ে সরাসরি মুন্নার চলে যাবেন। ইউ ক্যান স্টে 2 নাইটস ইন মুন্নারে সাইট সিং করুন অন ডে 8 অ্যান্ড ডে 9, এবং তারপরে ডে 10-এ কোচির এয়ারপোর্ট থেকে আপনারা কলকাতার ফেরত হওয়ার বিমান ধরুন। আর যারা ডে 7-এ ওখান থেকে কোড়িকোড় চলে যাচ্ছেন তারা ডে 8 এবং ডে 9 কিভাবে সাজাবেন সেটা চট করে বলে এই ট্রিপ প্ল্যানটা শেষ করছি। আপনারা যারা ডে 7-এ কোড়িকোড় যাবেন ভাবছেন তাদের কিন্তু ডে 7টা কোড়িকোড়ের মেন টাউনে থেকে যাওয়াটাই শ্রেয় হবে, কারণ রাত্রির বেলা পাহাড়ে ওঠার ক্ষেত্রে আমি সাজেশন দেব না। ডে 8-এ সকাল সকাল আপনারা কোড়িকোড়ের হোটেল থেকে চেক আউট করুন, একটি ক্যাব নিয়ে 3 ঘন্টার জার্নি করে পৌঁছে যান ওয়ায়নাডে যদি যান তাহলে কন্ট্রোল আইল্যান্ড রিসর্ট অ্যান্ড স্পাতে থাকতে পারেন। আমার খুব ভালো অভিজ্ঞতা হয়েছে, খুব সুন্দর ভিউ সেখান থেকে। সেখানে আপনারা একটা দিন থাকুন, প্রথম দিনটা জাস্ট রিল্যাক্স করে কাটান, যাওয়ার পথে যে লোকাল সাইট সিং পয়েন্টসগুলো আছে কভার করে নিন। ডে 9টা ডেডিকেটেডলি রাখুন হচ্ছে আপনাদের ওয়ায়নাডকে ভালো করে ঘুরে দেখবার জন্য। সেদিনটা অন্য কোনো প্ল্যান রাখবেন না, সকাল থেকে একটা লোকাল গাড়ি নিয়ে ঘুরতে বেরোন এবং এনজয় করুন গোটা দিনটা। আর অ্যাজ আই সেড, যারা মুন্নারে যাচ্ছেন এবং কোড়িকোড় হয়ে যারা ওয়ায়নাডে যাচ্ছেন দুজনেরই ডে 10টা কিন্তু হবে আবার অনওয়ার্ড জার্নি ফর কলকাতা। ডে 10-এ আপনাদের নিয়ারেস্ট এয়ারপোর্ট, যারা ওয়ায়নাডে আছেন তাদের ক্ষেত্রে কোড়িকোড়, যারা মুন্নারে আছেন তাদের ক্ষেত্রে নেরুম্বাসেরির যেটা কোচির ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখান থেকে একটু বেলার দিকের প্লেন নিন এবং সরাসরি সেদিনকেই ফিরে আসতে পারেন কলকাতাতে। যে প্লেনটা বলছিলাম এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্রথমে কোচি যায়, সেটাই কিন্তু ঘন্টাখানেক পর আবার কোচি থেকে কলকাতায় ফেরে। ওই প্লেনটা যদি বুক করতে পারেন ফেরার দিন খুব ভালো হয়। এবার আসা যাক মূল বিষয়টা, যেটা আপনাদের সবারই একটা কৌতূহলের জায়গা, সেটা হচ্ছে খরচ কিভাবে হতে পারে বা কতটা হতে পারে। আমি 5টা মেন বা 5-6টা হেডে এটাকে ভাগ করব। একটা হচ্ছে ফ্লাইট বা ট্রেনের খরচ, হোটেলের খরচ, খাবার খরচ, সাইট সিইংয়ের খরচ, ট্রেনের টিকিটের খরচ এবং আনএক্সপেক্টেড এক্সপেন্সেসের খরচ। এই মোটামুটি কিন্তু 6টা হেড থাকবে, যেটার মধ্যে এই খরচটা বিভক্ত থাকবে। আমি প্রথমে ফ্লাইটেরটা বলে নিই। যেরকম বললাম, অ্যাপ্রক্সিমেটলি ধরতে পারেন যে আপনাদের 6,500 থেকে 7,000 টাকা পার পার্সন পার সাইড খরচ হবে। এই গোটা আমি যে প্ল্যানটা বলবো এটা কিন্তু একটা কাপেলের হিসেবে বলছি, এটাকে এক্সটেন্ড করে নিতে পারেন ডিপেন্ডিং আপন আপনারা কতজন ট্রাভেল করছেন। একটা কাপেলের ক্ষেত্রে এই খরচটা ফ্লাইটের টিকিটে আপনাদের 28,000 টাকা মতো ধরে চলতে পারেন। এরপর আপনাদের এই যে ট্রিপটা হচ্ছে তাতে মোটামুটি 10 রাত্রির জন্য হোটেল বুকিং করতে হতে পারে। অ্যাভারেজে কেরালাতে 2,500 থেকে 3,000 টাকার মধ্যে কিন্তু ভালো হোটেল পেয়ে যাবেন ব্রেকফাস্ট সমেত। তাহলে যদি 10টা হোটেল বুকিং করতে হয় সেক্ষেত্রে খরচটা পড়বে 30,000 টাকা। আপনাদের কিন্তু ট্রেনের টিকিট কাটতে হতে পারে 4-5টা জার্নির জন্য, সেটার জন্য আমি রাফলি আরও 1,500 টাকা ধরে রাখলাম এসি চেয়ার কারে। এরপর যেখানে আপনাদের গাড়ি নিয়ে লোকাল সাইট সিইং করতে হচ্ছে সেটার জন্য আমি অ্যাভারেজে যদি 5টা সেরকম দিন বেরোয় 3,000 টাকা করে খরচ হয়, তাহলে 15,000 টাকা আরও বাড়তি ধরলাম এবং 5,000 টাকা একটা মিসেলেনিয়াস এবং একটা আনএক্সপেক্টেড এক্সপেন্স আপনারা ধরে চলতে পারেন। এই যে গোটা জিনিসটাকে আমি সাম আপ করলাম, এটা করে দেখবেন যদি 10 দিন ফ্লাইটে কেউ ঘোরেন তার কিন্তু খরচটা দাঁড়াতে পারে প্রায় 90 থেকে 95,000 টাকার মধ্যে। এবার এটা বাড়বে যদি আপনি এক্সপেন্সিভ হোটেলে থাকেন বা বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনে ট্রাভেল করেন, সেক্ষেত্রে খরচটা বাড়বে। তাহলে খরচটা প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি গিয়ে দাঁড়াতে পারে। তবে এই জিনিসটাই যারা আপনারা ট্রেনে করবেন, আমি যেরকম বলছিলাম 2AC যদি ধরে চলি, 2ACতে মোটামুটি ভাড়াই 3200 টাকা মতো। সেখানে একটা কাপেলের রাফলি 13,000 টাকা ট্রেনের টিকিট পড়ছে, যেটা ফ্লাইটে গেলে প্রায় 28,000 টাকা পড়ছিল এবং ইনস্ট্যান্ট কিন্তু একটা 15,000 টাকার সেভিংস হচ্ছে। সেক্ষেত্রে একটা কাপেলের ক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন 10 দিন থাকা, হোটেল টোটেল এবং অন্য সমস্ত এক্সপেন্স ধরে কিন্তু এই ট্রিপটাকে
70 থেকে 75,000 টাকার মধ্যে খুব অনায়াসে র্যাপ আপ করা যায়। তাহলে যারা ফ্লাইটে যাবেন মোটামুটি বাজেটটা পড়ে যাবে হচ্ছে 45,000 টাকা মতো, এবং যারা ট্রেনে ট্রাভেল করছেন তাদের খরচটা পড়তে পারে 35 থেকে 38,000 টাকা। এবার আমি এটা একটা খুব রিয়ালিস্টিক অ্যামাউন্ট বললাম, অনেকেই দেখবেন এই ট্রাভেল প্ল্যানটা 15,000 টাকাতে র্যাপ আপ করেছে। আই এম নট শিওর হাউ দে হ্যাভ র্যাপড ইট আপ। হতে পারে সেক্ষেত্রে নাম্বার অফ মেম্বার আপনারা অনেক বেশি ধরছেন, বাট একজন যদি কাপল যায় অ্যাজ অফ 2024 অ্যান্ড সিইং দি কাইন্ড অফ থিংস অ্যারাউন্ড, এটাই কিন্তু একটা বাস্তবসম্মত জায়গা। আজকের এই ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না, এইটুকুই থাকলো আজকের কন্টেন্ট। আশা করি ভবিষ্যতের দিনে আপনারা যারা কেরালা যাবেন তারা একটা রিয়ালিস্টিক গাইড পেলেন। ভালো থাকবেন, আসছি একটা নতুন ট্রাভেল সিরিজ নিয়ে খুব শীঘ্রই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।